নিউ ইয়র্কে সরকারি কাজে অবস্থানরত উপদেষ্টা মাহফুজ আলমকে ঘিরে উত্তেজনা তৈরি হয়েছে। জানা গেছে স্থানীয় আওয়ামী লীগ ও যুক্তরাষ্ট্র ছাত্রলীগের নেতাকর্মীরা তার গাড়ি থেকে ঘেরাও করেন। এই সময় তারা জয় বাংলা ও শান্তা মাহফুজ স্লোগান দিয়ে পুরো এলাকা মুখর করে তোলেন। আওয়ামী লীগের নেতাকর্মীরা দৃঢ় অবস্থান নিয়ে মাহফুজ আলমকে দেখিয়ে দিল জনগণের প্রতি দায়বদ্ধতা এড়িয়ে যাওয়া সম্ভব। দুপুরের পরেই রণক্ষেত্রে উত্তাল ঢাকা শাহবাগ। ফজলুর রহমানের গ্রেপ্তারের দাবিতে তার বাড়ি ঘেরাও করেছে হাজারো শিক্ষার্থীরা। রীতিমতো আবারও ভয়ানকভাবে খেপে উঠল ছাত্র জনতা। ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন বলছেন যে সরাসরি কপাল লক্ষ্য করে স্নাইপার চালানো হয়েছে এবং তিনি স্পষ্টত যে কথা 11ই আগস্ট 2024 সালে স্বরাষ্ট্র উপদেষ্টা পদে থেকে বলেছিলেন যে এই গুলি তো পুলিশ চালায়নি, তাহলে কারা চালিয়েছে সে কথাই তিনি আবারও সেনা কর্মকর্তাদের সমাবেশে 2025 সালে এসে 1 বছর বাদে বললেন এবং বললেন এটা তো বাংলাদেশের পুলিশ নয়, তাহলে প্রফেশনাল শুটার হিসাবে স্নাইপার চালালো কারা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রদর্শক, নতুন এক ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। প্রদর্শক, আপনারা ভিডিওর শুরুতে ভিডিওর বিশেষ কয়েকটা অংশ এবং থাম্বনেল থেকে বুঝে গেছেন যে আসলে কতটা গুরুত্বপূর্ণ নিউজ হতে চলেছে। প্রদর্শক, এই জন্য বলবো আপনারা ভিডিওগুলো না টেনে সম্পূর্ণ দেখবেন, তাহলে আপনারা সম্পূর্ণ বিষয় বিস্তারিত জানতে পারবেন। চলুন আর কথা না আবার একটি লাইক দিয়ে আমরা সকল বিশ্লেষকের বক্তব্যগুলো দেখে আসি। চলুন। নিউ ইয়র্কে সরকারি কাজে অবস্থানরত উপদেষ্টা মাহফুজ আলমকে ঘিরে উত্তেজনা তৈরি হয়েছে। জানা গেছে স্থানীয় আওয়ামী লীগ ও যুক্তরাষ্ট্র ছাত্রলীগের নেতাকর্মীরা তার গাড়ি থেকে ঘেরাও করেন। এই সময় তারা জয় বাংলা ও শান্তা মাহফুজ স্লোগান দিয়ে পুরো এলাকা মুখর করে তোলেন। আওয়ামী লীগের নেতাকর্মীরা দৃঢ় অবস্থান নিয়ে মাহফুজ আলমকে দেখিয়ে দিল জনগণের প্রতি দায়বদ্ধতা এড়িয়ে যাওয়া সম্ভব নয়। ছাত্রলীগের উচ্ছ্বসিত স্লোগানে পুরো পরিবেশ কেঁপে ওঠে। দলীয় নেতাকর্মীরা জানান বঙ্গবন্ধুর আদর্শের প্রতি আস্থার কারণে এই প্রতিক্রিয়া এসেছে। অন্যদিকে ঘটনাস্থলে উপস্থিত মাহফুজ আলমকে কিছুটা অসহায় দেখায়। গাড়ির ভেতর থেকে তিনি পরিস্থিতি সামলানোর চেষ্টা করলেও নেতাকর্মীদের ঢেউর সামনে নীরব থাকতে বাধ্য হন। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের পাট ও বস্ত্র উপদেষ্টা সাবেক সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন আবারও স্নাইপার রাইফেল কাদের হাতে ছিল 2024-এর জুলাই আগস্ট আন্দোলনের সময় সেই প্রশ্ন তুলেছেন 7.62 বোরের গুলি দিয়ে কারা দূর থেকে সুনির্দিষ্ট লক্ষ্য ভেদ করে ছাত্রদের কপালে চোখে গুলি চালালো। এই প্রশ্নগুলো তিনি আবারও তুলতে বাধ্য হয়েছেন এমন একটা অবস্থায় যখন আপনাদের কারোরই ভুলে যাবার কথা নয় 8ই আগস্ট ইউনূস সরকার যখন ক্ষমতা গ্রহণ করেছিল, শপথ নিয়েছিল, তখন এই সাবেক সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেনকে স্বরাষ্ট্র উপদেষ্টা পদে নিয়োগ দেওয়া হয়েছিল এবং স্বরাষ্ট্র উপদেষ্টা পদে নিয়োগ পাওয়ার পরই তিনি 11 তারিখ মানে 8 তারিখ তিনি শপথ নিলেন, 11 তারিখ তিনি আহত আনসার সদস্যদের দেখতে গিয়ে বেরিয়ে এসে সংবাদ মাধ্যমের সামনে বলেছিলেন যে আনসার সদস্যদের 7.62 বোরের গুলি চালিয়ে আহত করলো কারা। তিনি বলছিলেন যে তিনি দেখছেন বেশিরভাগ পুলিশ এবং আনসার সদস্যই আহত হয়েছেন 7.62 বোরের গুলি দিয়ে এবং আনসার সদস্যদেরকে তাদের কম্পাউন্ডের ভেতরে ঢুকে কেউ না কেউ 7.62 বোরের গুলি চালিয়ে মানে স্নাইপার রাইফেল দিয়ে হতাহত করে দিয়ে গেছে। এই খবর বা এই কথা, এই তথ্য সংবাদ মাধ্যমের সামনে স্বরাষ্ট্র উপদেষ্টা বলার পরেই 15ই আগস্টেই স্বরাষ্ট্র উপদেষ্টার পদ থেকে চাকরি যায় এই সাবেক সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেনের। এরপর থেকে তিনি পাট ও বস্ত্র উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন। এখন পর্যন্ত উত্তর মেলেনি কারা স্নাইপার রাইফেল বহন করছিল জুলাই আগস্ট আন্দোলনের সময়, কারা 7.62 বোরের গুলি চালিয়ে পুলিশ, আনসার এবং ছাত্র জনতাদের হত্যা করলো। দেখুন, 1 বছর বাদে সাখাওয়াত হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন, যিনি ন্যায়নিষ্ঠ, সৎ, স্পষ্টভাষী হিসেবে নিজের কর্মগুণেই সেনা কর্মকর্তার পদ থেকে অবসর নেওয়ার পর সিভিলিয়ান পরিসরেও একটা নাম করেছেন, একটা গ্রহণযোগ্যতা পেয়েছেন, তিনি সম্ভবত বিবেকের তাড়নায় না পেরে 1 বছর বাদে আবারও সেই প্রশ্ন তুলেছেন এবং এবার আরো সুনির্দিষ্ট অভিযোগ করেছেন। তবে এবার তিনি সংবাদ মাধ্যমের সামনে কে স্নাইপার বুলেট দিয়ে এত ছাত্র মারলো সেই প্রশ্ন করেননি। তিনি তার জন্য একটা নিরাপদ পরিসর বেছে নিয়েছেন। 5ই আগস্টের বর্ষপূর্তি উপলক্ষে সাবেক এবং বর্তমান সেনাপ্রধানদের একটা সমাবেশে তিনি এই বক্তব্য রাখেন সামরিক কর্মকর্তাদের সামনেই যে 5ই আগস্ট সবচেয়ে বেশি ছাত্র মারা গিয়েছিল এবং তিনি সেই সব ছাত্রদের অনেকের জানাজাতে উপস্থিত হয়ে দেখেছেন এদের সবার কপাল ভেদ করে গুলি চলে গেছে এবং সবাইকে সুনির্দিষ্টভাবে প্রফেশনাল শুটাররা, এই কথাটা তিনি ব্যবহার করছেন, পেশাদার বন্দুকধারী ব্যক্তিরা দূর থেকে সরাসরি এই ছাত্রদের কপাল লক্ষ্য করে গুলি চালিয়ে এদেরকে মেরেছে। ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন প্রশ্ন করছেন কাদের হাতে ছিল স্নাইপার। শুনে আসি তিনি কি বলছেন সেনা কর্মকর্তাদের সমাবেশে। 5th of August, maximum snipers killed the leaders of the student leaders. They were all shot here. What it seemed, they were totally professional snipers, would not have been only
the Bangladeshi police. সেনা কর্মকর্তাদের নিজেদের মধ্যে আলাপের ক্ষেত্রে প্রায়শই যেটা হয়, তারা বেশিরভাগ সময়ই প্রায় পুরো বক্তব্যই ইংরেজিতে রাখেন। কাজেই আমি এই পুরো বক্তব্য আপনাদেরকে না শুনিয়ে যা তিনি মোদ্দা কথা বললেন সেটা যদি আবারও উল্লেখ করি এবং সেটা বিশ্লেষণের চেষ্টা করি, তাহলে দেখবেন এই যে ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন বলছেন যে সরাসরি কপাল লক্ষ্য করে স্নাইপার চালানো হয়েছে, এবং তিনি স্পষ্টত যে কথা 11ই আগস্ট 2024 সালে স্বরাষ্ট্র উপদেষ্টা পদে থেকে বলেছিলেন যে এইগুলি তো পুলিশ চালায়নি, তাহলে কারা চালিয়েছে, সে কথাই তিনি আবারও সেনা কর্মকর্তাদের সমাবেশে 2025 সালে এসে 1 বছর বাদে বললেন, এবং বললেন এটা তো বাংলাদেশের পুলিশ নয়, তাহলে প্রফেশনাল শুটার হিসাবে স্নাইপার চালালো কারা? দেখুন, বাংলাদেশের পুলিশের কি দূর থেকে স্নাইপার চালানোর অভিজ্ঞতা বা এই ট্রেনিং থাকবার কথা? বাংলাদেশের পুলিশ রাজপথে টহল দেয়, স্নাইপার চালাতে হয় দূর থেকে, একটা দূর পাল্লায়, মানে আপনি সুনির্দিষ্ট লক্ষ্য ভেদ করে কাউকে খুন করবেন সেই উদ্দেশ্যে। এই স্নাইপার রাইফেল কেনই বা পুলিশের প্রশিক্ষণে থাকবে, আর কেনই বা শত শত হাজার হাজার পুলিশ সদস্যকে এই ট্রেনিং দিয়ে রাজপথে ছেড়ে দেওয়া হবে আর তাদের হাতে স্নাইপার থাকবে? এই কথাগুলো যে বিশ্বাসযোগ্য নয় সেটা সাবেক সেনা কর্মকর্তা যেমন বোঝে সেনাবাহিনী। সেনা কর্মকর্তা এরপর আরও বিস্ফোরক তথ্য দিয়েছেন। ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন এরপর এই বক্তৃতাতেই বলেন 4 আগস্টের 4 তারিখ তিনি এবং সাবেক সেনা কর্মকর্তাদের একটা দল বেরিয়েছিলেন এবং মহাখালীতে শাহিন কমপ্লেক্স পর্যন্ত তারা গিয়েছিলেন। মহাখালীর শাহিন কমপ্লেক্সের সামনে হাঁটতে হাঁটতে তারা যখন গিয়ে পৌঁছন, তখন তার কাছে সেনা গোয়েন্দা সংস্থা থেকে ফোন আসে যে স্যার, আপনি স্নাইপারের নিশানার মধ্যে আছেন, আপনি টার্গেটের মধ্যে আছেন, আপনি দ্রুত ওই এলাকা ত্যাগ করুন। ব্রিগেডিয়ার সাখাওয়াত প্রশ্ন করছেন 4 তারিখেই বা কাদের কাছে স্নাইপার ছিল যারা ব্রিগেডিয়ার সাখাওয়াতকে, মানে ক্যান্টনমেন্টের দোরগোড়ায় এই মহাখালীর শাহিন কমপ্লেক্সের সামনে তাকে স্নাইপারের নিশানার মধ্যে নিয়ে এলো এবং তাদেরকে লক্ষ্য করে গুলি চালাতে পারে এমন একটা সম্ভাবনার বা বিপদের সৃষ্টি করলো যে ব্রিগেডিয়ার সাখাওয়াত বলছেন তখন এই ফোন পেয়ে তিনি দ্রুত ওই এলাকা তার সঙ্গীদের সহ ত্যাগ করেন। ব্রিগেডিয়ার সাখাওয়াত সেজন্যই বলছেন, এ কারণে আমি ফার্স্ট ইনস্ট্যান্সেই, মানে প্রথম সুযোগ পেয়েই স্নাইপার রাইফেল এবং প্রফেশনাল শুটাররা কোথা থেকে এসেছিল, পেশাদার অস্ত্রধারী প্রশিক্ষিত অস্ত্রধারীরা কোথা থেকে এসেছিল, স্নাইপার কি করে সিভিলিয়ানদের হাতে ঢুকলো, এই প্রশ্নগুলো স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্ব পেয়ে প্রথম সুযোগেই করেছিলাম। এরপর তিনি তার সাবেক সহকর্মীদের, বর্তমান সহকর্মীদের উদ্দেশ্যে একরকমের হতাশ হয়ে বলেন, যাই হোক, তদন্ত এখনো হয়নি, এ বিষয়ে কোনো এনকোয়ারি এখন পর্যন্ত হয়নি। সাবেক সেনা কর্মকর্তা এবং সেনাবাহিনী, সেনা গোয়েন্দা সংস্থাগুলো জেনে গিয়েছিল যে সারা বাংলাদেশ জুড়ে বাংলাদেশের আওয়ামী লীগ সরকারের চোখ ফাঁকি দিয়ে তাদের সকল রকমের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরাপত্তা বেষ্টনী পেরিয়ে বাংলাদেশে শত শত হাজার হাজার, আমি জানি না, লাখ লাখ স্নাইপার রাইফেল ঢুকে পড়েছিল। বাংলাদেশে পেশাদার অস্ত্রধারীরা সে সময় রাজপথ দখল করে ফেলেছিল। সেটা কি একটা কারণ ছিল কেন সেনাবাহিনী সে সময় সিদ্ধান্ত নিল যে তারা এই আন্দোলন দমনে আর রাজপথে থাকবে না? প্রশ্ন ওঠে, এটাই কি একটা কারণ 5ই আগস্টের পর, যখন 5ই আগস্ট যখন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সংবাদ মাধ্যমের সামনে এসে বললেন আপনাদের জান মালের দায়িত্ব নিলাম আমি, তারপর থেকে আমরা দেখছি সেনাবাহিনী একরকম নিষ্ক্রিয়, নিস্পৃহ এবং ভীত, ভীষণভাবে ভীত বাংলাদেশের রাজপথে, বাংলাদেশে যে কোনো রকম আইন শৃঙ্খলা পরিস্থিতি দমনে। কারণ সেনাবাহিনী জানে যে বাংলাদেশে এখনো স্নাইপার রাইফেল এবং পেশাদার অস্ত্রধারীরা রয়ে গেছে। দেখুন, আমাকে বলতে আসবেন না এই স্নাইপার রাইফেল বা এই পেশাদার অস্ত্রধারীরা আওয়ামী লীগের গুন্ডা ছিল। আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের হাতে সে সময় যদি এমন শত শত হাজার হাজার স্নাইপার থাকে, তাহলে 5ই আগস্ট গৃহযুদ্ধ লেগে যাওয়ার কথা। মানে স্নাইপার রাইফেল আমার হাতে থাকবে আর আমি কোনো মতে দুর্গম সীমান্ত পাড়ি দিয়ে পাশের দেশে গিয়ে আশ্রয় নেব, কিংবা আমি বাড়িতে থাকবো, সে বাড়ি আপনি আসবেন, এসে কোনো রকম হতাহতের ঘটনা ছাড়া পুড়িয়ে দেবেন, গুড়িয়ে দেবেন, সারা বাংলাদেশ জুড়ে যা হয়েছে। এবং অনেক ক্ষেত্রে আওয়ামী লীগের নেতা এবং তার পুত্র একসঙ্গে এক বাড়ির আঙিনায় পিটিয়ে মারা হয়েছে। কাজেই বলবেন না দয়া করে বা ভাববেন না এমন বোকার মতো কোনো তত্ত্ব বিশ্বাসযোগ্য হতে পারে যে সে সময় এই স্নাইপার রাইফেল বা পেশাদার অস্ত্রধারীরা আওয়ামী লীগের নেতাকর্মী ছিল। তাহলে কাদের হাতে ছিল? কারা বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ এড়িয়ে, আওয়ামী লীগ সরকারের চোখ এড়িয়ে এই ঘটনা ঘটাতে পারলো? সেই জবাবদিহি আওয়ামী লীগ সরকারকে নিশ্চয়ই করানো প্রয়োজন ছিল। কিন্তু সে কারণেই কি এখনো সেনাবাহিনী এতটা ভীত, নিস্পৃহ এবং নিষ্ক্রিয়? এবং সে কারণেই কি সেনাবাহিনী মাসের পর মাস, 1 বছরের বেশি এই অস্ত্র উদ্ধার অভিযানের জন্য বাংলাদেশে দায়িত্বরত থাকবার পরেও আসলে শেষ পর্যন্ত নিউ মার্কেটে গিয়ে ছুরি কাঁচি উদ্ধার করে আমাদের চোখে ধুলা দিতে চাইছে? এই প্রশ্নগুলো করা তো ভীষণ জরুরি হয়ে পড়েছে। এই যে বাংলাদেশের সেনাবাহিনী কেন এত সক্রিয় হচ্ছে না, তার একটা কারণ কি এই যে সেনা প্রধান এবং সেনাবাহিনী জানে যে স্নাইপার উদ্ধার ছাড়া পেশাদার অস্ত্রধারীরা কারা, সেটা যদি রাজনৈতিক কারণে বা ইউনূস সরকারের চাপে কিংবা বর্তমানে রাজনীতিতে জুলাই আগস্ট আন্দোলনের যে নেতৃবৃন্দ আসলে ক্ষমতার কেন্দ্রে
কেন্দ্রে আছেন, যে তরুণ নেতারা, তাদের চাপের মুখে যেহেতু অস্ত্র উদ্ধার করা যাচ্ছে না, পেশাদার অস্ত্রধারীদের চিহ্নিত করা যাচ্ছে না, এই অবস্থায় সেনাবাহিনী যদি সত্যিকার অর্থে কার্যকরী অ্যাকশনে যায় তাহলে বাংলাদেশে গৃহযুদ্ধ বেঁধে যাবে। সে কারণেই তার মানে বাংলাদেশ সেনাবাহিনী এমন ভীত, সন্ত্রস্ত আর ভুয়া ভুয়া স্লোগানে পিছু হটে আসার অবস্থায় আছে। এই প্রশ্নগুলো করা খুব জরুরি, কারণ ভাববেন না স্নাইপার রাইফেল যাদের হাতে আছে, পেশাদার অস্ত্রধারী যারা, তারা চুপচাপ সারা জীবন বসে থাকবেন। তারা জানেন কখন অস্ত্র ধরতে হবে। দেখুন 5ই আগস্টের পর থেকে, মানে গত 1 বছর ধরে, 2024-এর জুলাই আগস্ট আন্দোলনের সময় থেকে বাংলাদেশের পুলিশকে একটা রক্তক্ষেকো দানব, মানে একটা ট্রিগার হ্যাপি দানবে প্রমাণের চেষ্টা চলছে। এখনো বাংলাদেশের পত্রপত্রিকাগুলো সেটা প্রমাণেই ব্যস্ত। আর রাজসাক্ষী বানানো হয়েছে পুলিশের তৎকালীন মহাপরিদর্শককে, যে বাংলাদেশের পুলিশই নিশানা করে করে শত শত ছাত্র জনতা মেরে ফেলেছে। দেখুন বাংলাদেশের পুলিশের কেন এত এত কপালে আর চোখে গুলি চালানোর ট্রেনিং থাকবে? 5 শতাধিক ছাত্র চোখে গুলি লেগে চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে ভর্তি হয়েছিল। মানে কপালে গুলি চালানো, চোখে গুলি চালানোর ট্রেনিং তো পুলিশের কখনো থাকে না। পুলিশ যদি সত্যি এতটা দানবীয়, এতটা রক্তক্ষেকো হয়ে উঠতো, বিশ্বাস করেন, মানে আপনাকে আর সত্যি বিশ্বাস করানো যায় যে তাহলে পুলিশকে ছাত্র জনতা ক্ষোভের মুখে পিটিয়ে মেরে ফেলেছে, ছাত্র জনতা ক্ষোভের মুখে জবাই করে ফেলেছে, ক্ষোভের মুখে জবাই করে পিটিয়ে তারপর লাশ ঝুলিয়ে রেখেছে, পুড়িয়ে দিয়েছে, আর পুলিশ এত অসহায়, তার হাতে স্নাইপার, তার হাতে 7.62 বোরের রাইফেল, কিন্তু সে আত্মসমর্পণ করেছে পুরো থানা শুদ্ধ পুলিশের বাহিনী, এবং তারা একসাথে মরেছে। কিংবা হবিগঞ্জের বানিয়াচংয়ের মতো কোথাও কোথাও ছাত্র জনতার হাতে পিটিয়ে মারার জন্য একজন পুলিশকে দিয়ে অন্যরা প্রাণ ভয়ে পালিয়ে এসেছে। তখন কোথায় ছিল তাদের স্নাইপার, কোথায় ছিল 7.62 বোরের রাইফেল? তাহলে তো থানার জানালা থেকে নিশানা করে একজন একজন করে বিক্ষুব্ধ ছাত্র জনতা পুলিশের পক্ষে মেরে ফেলা সম্ভব হওয়ার কথা ছিল। দেখুন পুলিশকে এই দানব বানানোর চেষ্টার মধ্যে যে কোনো যৌক্তিক বিষয় ছিল না, বরং জুলাই আগস্টে কি ভয়াবহ নৃশংসতার শিকার হয়েছেন তারা, সে প্রসঙ্গে এবি পার্টির নেতা ব্যারিস্টার ফুয়াদের একটা বক্তব্য শুনে আসি। মাত্র 15-20 জন 41 জন পুলিশ সদস্য মারা গেছে এবং একটা খবর বলেছে, এটা আসলে কয়েকশো মারা গেছে এবং ব্রুটালি মারা গেছে। পুলিশের লোকজন আমাদেরকে বলেছে জবাই করেছে, আপনার বিভিন্ন জায়গায় পুলিশ সদস্যদেরকে রাস্তায় ফেলে আন্দোলনকারী লোক জবাই করেছে। যাত্রাবাড়িতে একটা লাশ দেখেছে ঝুলিয়ে রেখেছে, এরকম ডজন ডজন লাশ ঝুলায় রাখছে। আমরা শুধু সিরাজগঞ্জে একটা থানায় পোড়ায় মারছে 13 জন 14 জনের কথা জানি, পোড়ায় মেরেছে, আর অসংখ্য পুলিশ সদস্য আছে, কিন্তু পুলিশের জবাই খবরগুলো আসে নাই পত্রিকাগুলোতে। শেষ করি সম্প্রতি নিহত সাংবাদিক বিভু রঞ্জনের মৃত্যুর প্রেক্ষাপট বর্ণনা করে। দেখুন মৃত্যুর আগে তিনি যে চিঠি লিখে গেছেন, সেখানে তিনি বলেছেন তার সর্বশেষ চাকরিটিও সরকারের রক্তচক্ষুর মুখে চলে গিয়েছিল। তার কারণ তিনি তার ছাপানো একটা কলামে এমন বক্তব্য তুলে ধরেছিলেন যে জুলাই আগস্ট আন্দোলনের সময় মেটিকুলাস ডিজাইনে জঙ্গিরাও পুলিশদেরকে হত্যা করেছিল। এছাড়াও তিনি বলেছিলেন যে সেনাবাহিনীর ব্যবস্থাপনায় সামরিক হেলিকপ্টারে শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে ভারত গিয়েছিলেন। তার মানে এই দুটো প্রশ্ন করলে এখনো মৃত্যু ভয় আছে। স্নাইপারের গুলিতে আপনি নিশানার মধ্যেও যেমন থাকতে পারেন, আপনি থাকতে পারেন সরকারের রক্তচক্ষুর মধ্যে, এবং সরকারি ব্যবস্থাপনায় আপনার জন্য মৃত্যু বা মরণ দশার ব্যবস্থা করা হতে পারে। এই দুটো প্রশ্ন করা কেন কেন এতটা স্পর্শকাতর, সেই প্রশ্নগুলো করা জরুরি। আমাদের জানা জরুরি সাবেক এবং বর্তমান সেনা কর্মকর্তা, সামরিক গোয়েন্দা সংস্থার কাছে কি কি তথ্য আছে বা ছিল, যে অবস্থায় তারা এসব সিদ্ধান্ত নিয়েছিলেন, যে সব সিদ্ধান্তে তারা শেখ হাসিনাকে সামরিক হেলিকপ্টারে ভারত পাঠান, কিংবা ঠিক করেন যে জুলাই আগস্ট আন্দোলনে তাদের আর সক্রিয় ভূমিকা রাখা ঠিক হবে না, কিন্তু অন্যদিকে সাবেক সেনা কর্মকর্তাদের সাবধান করেন যে আপনারা স্নাইপারের নিশানার মধ্যে আছেন। এই তথ্যগুলো জানা খুব জরুরি। আশা করব ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন, যিনি এখনো বস্ত্র এবং পাট উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন, ইউনূস সরকারের ভেতরেই আছেন, অন্তর্বর্তীকালীন সরকারকে তিনি এই প্রশ্ন করবেন এবং এই তদন্তে আহ্বান জানাবেন, এবং এই তদন্তে পারলে বাধ্য করবেন তার বাহিনীর সাবেক এবং বর্তমান সঙ্গীদের সাথে নিয়ে, যাতে এই সরকার এই প্রশ্নের উত্তর দেয়। প্রদর্শক আপনারা একে একে সকল বিশ্লেষকের বক্তব্যগুলো শুনলেন, অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে আসলে কতটা গুরুত্বপূর্ণ নিউজ ছিল। যদি আপনাদের কিছু বলার থাকে এখান থেকে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আরও এরকম নিত্য নতুন আপডেট নিউজ পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।